ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ ফোর্থ ইয়ার, ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটিস, চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারটা আমাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে আছে। এটা হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার হচ্ছে আমাদের 2, শর্ট টার্ম ফাইন্যান্সিং। এই চ্যাপ্টারটা আমাদের বিবিএ সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, আবার এমবিএ প্রিলিমিনারিতে আছে। তাহলে আমরা গত ক্লাসে এটার 1 নম্বর ক্লাসটা করছিলাম। 1 নম্বর ক্লাসে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট অফ ট্রেড ক্রেডিটের ম্যাথগুলো শেষ করছিলাম এবং কস্ট অফ ব্যাংক লোন শেষ করছিলাম। তাহলে আজকে ব্যাংক লোনের আমাদের একটা সূত্র মনে হয় বাদ ছিল। ব্যাংক জি লোনের স্যার। একটা রিকোয়ারমেন্ট বাদ ছিল। রিকোয়ারমেন্টটা আমরা পরে সি পার্টের ভিতরে গেলে পাবো, সমস্যা নাই। আমরা আজকে যে যে টপিকটা করব আগে এটা আমরা করি। রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিট মানে হচ্ছে ঘূর্ণায়মান ঋণ চুক্তি। রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বেসিস। রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বেসিস মানে হচ্ছে ঘূর্ণায়মান ঋণ চুক্তির ভিত্তি। তাহলে রিভলভিং ক্রেডিট আমাদের কি হবে? একদম সিম্পল ম্যাথ। রিভলভিং ক্রেডিট একবার দুইবার একটু দেখলে পরে রিভলভিং ক্রেডিটের যে কোনো ম্যাথ পারা যাবে। একটু মনোযোগ সহকারে নিয়মটা একটু দেখেন, মিউট করে রাখেন। দেখেন এই স্যার এটা থার্ড ইয়ারে নেই তাই না স্যার? না, রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বেসিস, ঘূর্ণায়মান ঋণ চুক্তির ভিত্তি। ঘূর্ণায়মান ঋণ চুক্তির ভিত্তি মানে ধরেন ব্যাংক থেকে আমরা লোন করব। ব্যাংক থেকে আমি ধরেন 10 লক্ষ টাকা লোন করলাম। এই 10 লক্ষ টাকা আজকে আমি লোন করলাম, ধরেন জানুয়ারি মাসে লোন করলাম, ফেব্রুয়ারি মাসে আমি 10 লাখ টাকা ব্যাংকে পেইড করে দিলাম। আবার কি করলাম, মার্চ মাসে আমার আবার প্রয়োজন, মার্চ মাসে আমি টাকাটা আবার 20 লাখ লোন করলাম, এপ্রিল মাসে বা মার্চ মাসে আমি এই টাকাটা আবার 20 লাখ পেমেন্ট করে দিলাম। তাহলে এইভাবে আমি ব্যাংকের সাথে 12 মাস লেনদেন করলাম। লেনদেন করে ডিসেম্বরে আমি যদি সব টাকা পরিশোধ করে দিই, তাহলে ব্যাংকের সাথে যে আমি লেনদেন করলাম এতে কিন্তু ব্যাংকের কোনো বেনিফিট হলো না। এজন্য কি বলছে, রিভলভিং ক্রেডিট। এই রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্টে যদি আপনি লোন করেন, ধরেন আপনি সাপোজ 10 লক্ষ টাকা লোন করতেছেন, তাহলে এই ব্যাংকে থেকে ব্যাংকওয়ালারা আপনাকে একটা শর্ত দিবে যে এই 10 লাখ টাকার সম্পূর্ণই আপনি তুলে নিতে পারবেন না, কিছু টাকা আমাদের ব্যাংকে সিকিউরিটি হিসাবে রাখতে হবে। তাহলে আপনি এখানে একটা টার্গেট দিবে ওরা যে 90% টাকা উত্তোলন করা যাবে। 90% কত? 10 লাখে 90% 9 লাখ। আবার এভাবেও দিতে পারে যে 80% টাকা উত্তোলন করা যাবে, বাকি টাকা আমাদের ব্যাংকে রিজার্ভ করতে হবে। আবার এইভাবেও বলতে পারে 75% টাকা উত্তোলন করা যাবে, অথবা বলতে পারে 60% টাকা উত্তোলন করা যাবে। তাহলে যে টাকা, অথবা টাকায় বলে দিতে পারে যে আপনি 10 লাখ টাকা লোন করলে আপনি 8 লক্ষ টাকা উত্তোলন করতে পারেন। তাহলে আমি যদি 10 লাখ টাকা লোন করি, এই 10 লাখ টাকার মধ্যে যদি আমাকে 60% তুলতে দেয় বা 80% তুলতে দেয়, তাহলে আমি ইউজ করতে পারবো কত বলেন তো? ধরেন আমাকে 8 লাখ টাকা তুলতে দিল, তাহলে আমি কি 10 লাখ ইউজ করতে পারবো নাকি 8 লাখ ইউজ করতে পারবো? 8 লাখ ইউজ করতে পারবো। যেটা আমি ব্যাংক থেকে 8 তুলতে লাখ পারবো, স্যার। এটাই তো আমার কাজে লাগাতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের টোটাল লোন, যে আমার নামে টোটাল লোন পাস করা হবে হলো 10 লক্ষ টাকা। তাহলে টোটাল লোন হচ্ছে আমাদের 10 লাখ। তার মধ্যে থেকে আমাকে বললো যে আপনি 10 রিভলভিং ক্রেডিটে লোন করলে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তাহলে এই 8 লাখ টাকাই হবে আমাদের কি, ইউজ লোন। তাহলে ইউজ লোন আমাদের হবে হলো ইউজ লোন 8 লক্ষ টাকা। তাহলে 10 লাখ টাকা আমি লোন করলাম, আমার নামে লোন হলো 10 লাখ, আর আমি তুলতে পেলাম 8 লাখ। বাকি যেটুকু থাকলো এইটুকের নাম হচ্ছে আনইউজ লোন। এটুকের নাম হচ্ছে আনইউজড লোন। তাহলে আনইউজ লোন হচ্ছে আমাদের কত হবে? 10 লাখ। 2 লাখ। আর 2 লাখ টাকা আমাদের আনইউজ লোন হলো। এই যে আনইউজ লোন হলো, এখন যে টাকাটা আমরা ইউজ করব এই টাকার উপরে আমাকে দিতে হবে ইন্টারেস্ট। ধরেন ইন্টারেস্ট। 10 লাখ টাকার উপরে আমি ইউজ করতে পারবো হচ্ছে 8 লাখ। তাহলে 8 লাখের টাকার উপরে আর একটা ইন্টারেস্টের পার্সেন্ট দিবে, যে 8 লাখ ধরেন আমাকে দেওয়া হলো যে 8 লাখের উপরে 20% সুদ দিতে হবে। তাহলে এই 8 লাখ টাকার উপরে আমাদের 20% সুদ, অর্থাৎ ইন্টারেস্ট
ইন্টারেস্ট হবে হচ্ছে ইউজ লোনটের উপরে। হুম। তাহলে 8 লাখের 20% সুদ দিলে আমাদের সুদটা দাঁড়াইতেছে কত? 1,60,000 টাকা। 1,60,000 টাকা। আর আরেকটা হচ্ছে আনইউজ লোনটের যে ব্যাংকে আমি রাখতেছি, ব্যাংক আমাকে বলতেছে যে আপনার যে 2 লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে, এই 2 লাখ টাকা আপনি যে কোনো সময় চাইলে আমাদের হিসাবে আপনার যে একবার টাকা উত্তোলন করতেছেন, টাকা নিচ্ছেন, এইভাবে যত হিসাব টিসাব করার পর আমাদের ব্যাংকের মুনাফা ধরার পর আপনার চার্জ কাটার পর যে কোনো সময় চাইলে আপনার টাকাটা পরিশোধ করা হবে। তাহলে ব্যাংক আমার টাকার কি দিচ্ছে? সিকিউরিটি দিচ্ছে। এর জন্য ওই সিকিউরিটি যে দিচ্ছে এই টাকার উপরে ব্যাংক একটা আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনার টাকা কোনো কিছুই হবে না, আপনার টাকা আপনার অ্যাকাউন্টেই থাকবে। এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই টাকার উপরে কমিটমেন্ট ফি নিতে হবে, নিবে ব্যাংক। তাহলে 2 লাখ টাকার উপরে ধরেন একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে 3% বা 2%, যে কোনো পার্সেন্ট দেওয়া থাকতে পারে, এটা হলো কমিটমেন্ট ফি। তাহলে আমার জন্য দেখেন এই অঙ্কে আমার জন্য কয়টা খরচের সৃষ্টি হলো? এই অঙ্কে আমার জন্য 2টা খরচের সৃষ্টি হবে। ইন্টারেস্ট, একটা হচ্ছে আমরা কি করলাম, ইউজ লোনটের উপরে দিলাম ইন্টারেস্ট। আর একটা হচ্ছে আমরা কি দিলাম, কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি। এই দুইটাই আমার খরচ। এই দুইটাকে একত্রে বলা হবে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট আমি কি করতে পারি? টোটাল কস্ট সমান সমান হচ্ছে ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি। এই দুইটা যোগ করলে আমরা টোটাল কস্ট পাবো। তারপরে আমি ব্যাংক লোনের সূত্রটা ইউজ করবো। এই যে এই সূত্রটা হচ্ছে আমাদের এটা EIR, অ্যানুয়াল কস্ট ডিভাইডেড টোটাল, অ্যানুয়াল কস্ট অবলিক টোটাল কস্ট ডিভাইডেড ইউজ লোন ইন্টু 100। রিভলভিং ক্রেডিটের যত ম্যাথ আছে সব ম্যাথেই আমাদের এই কাজটা করতে হবে। প্রথমে আমরা এভাবে লিখবো, হেয়ার টোটাল লোন, টোটাল লোনের টাকা এখানে বসাবো। তারপরে লিখবো ইউজ লোন, ইউজ লোনের টাকা এখানে বসাবো। আনইউজ লোনের টাকা এখানে বসাবো। তারপরে আমরা লিখবো হচ্ছে কি ইন্টারেস্ট, ইন্টারেস্টটা অল টাইমই ধরতে হবে ইউজ লোনটের উপরে। তারপরে কমিটমেন্ট ফি, কমিটমেন্ট ফিটা হবে আনইউজ লোনটের উপরে। অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট, এটা আমাদের বের করতে হবে। আমাদের এই অঙ্কে 2টা খরচ, একটা খরচ হলো ইন্টারেস্ট আর একটা খরচ হলো কমিটমেন্ট ফি। এই 2টা খরচ যোগ করলে আমাদের টোটাল কস্টটা বের হবে। তারপরে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, EIR ইকাল টু হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড ইউজ লোন ইন্টু 100। রিভলভিং ক্রেডিটের যতগুলা ম্যাথ থাকবে সবগুলা ম্যাথেরই আমাদের সেম কপি টু পেস্ট করতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। দেখেন, আপনারা একটু মিউট করে রাখেন, তারপর আপনাদের আস্তে আস্তে ধরবো আমি। দেখেন, দ্য কোম্পানি হ্যাজ রিভলভিং ক্রেডিট, টাকা হচ্ছে 5 লাখ। এই যে 5 লাখ টাকা যে রিভলভিং ক্রেডিট ঘূর্ণায়মান চুক্তিতে আমরা ঋণ করলাম, এটার নাম আমাদের কি হবে বলেন তো কেউ? লোন, এটা কি লোন? টোটাল লোন, এটা হচ্ছে টোটাল আমাদের লোন। লোন বললে হবে না, এটা হচ্ছে আমাদের টোটাল লোন। তাহলে টোটাল লোন হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। তারপরে এই যে ইন্টারেস্ট রেট 16% ইন্টারেস্ট রেট, অ্যাভারেজ বরোয়িং টাকা হচ্ছে 3 লাখ। অ্যাভারেজ বরোয়িংটা, অ্যাভারেজ বরোয়িং এটা হচ্ছে আমাদের ইউজ লোন। অ্যাভারেজ বরোয়িং যেটা আছে এটা হচ্ছে আমাদের ইউজ লোন। তাহলে আরেকটা কি আমরা বের করতে পারবো না? আমাদের জি টোটাল স্যার, লোন জি হচ্ছে স্যার, 5 লক্ষ 2 লাখ টাকা। টাকা নিয়ে। তার ভিতর থেকে আমরা যদি 3 লক্ষ টাকা ইউজ লোন হিসাবে বাদ দিয়ে দিই, এই অ্যাভারেজ বরোয়িংটাই হচ্ছে ইউজ লোন, তাহলে আমাদের যে বাকিটুক থাকবে, বাকি হচ্ছে কত থাকবে? 2 লাখ টাকা থাকবে। এই 2 লাখ টাকাই হচ্ছে আমাদের কি আন ইউজ লোন। আমরা কি আনইউজ লোন, তারপরে আমরা কি ইউজ লোনটা আমাদের কত হইলো? 3 লাখ। এই 3 লাখ টাকার উপরে নিব হচ্ছে ইন্টারেস্ট। আনইউজ লোন কত হইলো? 2 লাখ। এই টাকার উপরে নিব হচ্ছে কমিটমেন্ট ফি। তারপরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি এই ম্যাথটা সলভ করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে কি লিখবো বলেন তো, প্রথমে কি লিখবো? টোটাল হ্যাঁ, প্রথমে টোটাল লোন। আচ্ছা, প্রথমে আমি এখানে একটু রাফ করে বুঝা দিচ্ছি, তারপর আবার বোঝাবো, সমস্যা নাই। টোটাল, যাতে আমাদের ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। আমরা টোটাল লোনটা লিখবো। টোটাল লোন হচ্ছে আমাদের টাকা হচ্ছে কত, এভাবে সুন্দর 5 লাখ। করে একটু গুছিয়ে লিখবো। টোটাল লোন হচ্ছে আমাদের 5 লাখ। তারপরে যেহেতু আমাদের ইউজ লোন দেওয়া আছে, লিখবো ইউজ লোন। ইউজ লোন হচ্ছে আমাদের টাকা, ইউজ 3 লোন লাখ। টু টাকা 3 লাখ।
তাহলে ইউজ লোনটা আমাদের 3 লাখ দেওয়া আছে লিখলাম। তারপর আমরা লিখবো আনইউজ লোন। আনইউজড লোন। আনইউজ লোন হচ্ছে আমাদের কত? এবার আমরা 2 বাদ লাখ। দিব টোটাল লোন থেকে আমরা ইউজ লোনটা যদি বাদ দিই, আনইউজ লোনটা পাবো। আনইউজ লোন হচ্ছে 2 লাখ। তারপরে আমরা কি লিখবো? ইউজ লোনটার উপর ধরবো হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট ইন্টারেস্টটা আমাদের কিভাবে হবে? ইন্টারেস্ট আমাদের 3 3 লাখ লাখ ইন্টু ইন্টু পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে আমাদের 14%। 14%। তাহলে ইন্টারেস্ট হবে হচ্ছে আমাদের 42,000। 40,000। তারপরে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি হচ্ছে কার উপর হবে? আনইউজ লোনের উপর। আনইউজ আনইউজ লোনটা আমাদের কত? 2 লাখ। 2 লাখ। তাহলে 2 লাখের উপরে কমিটমেন্ট ফিটা আমাদের দেওয়া আছে 1.5%। 1.5% ধরলে আমাদের হবে 3 লাখ। 3,000। তারপর সরি, আমাদের 3,000। 3,000 না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। টোটাল কস্ট হচ্ছে আমাদের দুটা যোগ, ইন্টারেস্ট আর কমিটমেন্ট ফি। 45,000। তাহলে টোটাল কস্ট আমাদের যোগ করলে একবার হচ্ছে কত? 45,000। 45,000। এভাবে আমরা তারপরে সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা কি রিভলভিং ক্রেডিটের, এই যে আবার এখানে আমি দেখাচ্ছি, আমরা যখন করব এভাবে লিখবো ডিটারমিনেশন অফ আনসিকিউরড ব্যাংক, ডিটারমিনেশন অফ রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বেসিস লিখবো আমরা, এটা না লিখলে চলবে, বা এইটুক পুরাটুকি লিখতে পারি ডিটারমিনেশন অফ আনসিকিউরড ব্যাংক লোন উইথ রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট বেসিস। তাহলে আমরা প্রথমে হেয়ারটা এখানেও করতে পারি অথবা উপরেও করতে পারি। এই যে টোটাল লোন লিখলাম, ইউজ লোন লিখলাম, আনইউজ লোন। তাহলে আনইউজ লোনটাই টোটাল লোন থেকে আমরা ইউজ লোনটা বাদ দিলাম, বাদ দিয়ে আনইউজ লোন বের করলাম। ইন্টারেস্টটা হবে ইউজ লোনটার উপরে। তাহলে ইন্টারেস্টের পার্সেন্ট দেওয়া আছে 14%। এই 14% আমরা 3 লাখের উপর ধরবো, 14% 42,000। কমিটমেন্ট ফি ধরবো আনইউজ লোনটার উপরে। আনইউজ লোন হচ্ছে আমাদের 2 লাখ। কমিটমেন্ট ফি হচ্ছে 1.5%, 3,000 ধরলাম। অ্যানুয়াল কস্ট বা টোটাল কস্ট বের করলাম। তারপর আমরা এখানে রিভলভিং ক্রেডিটের সূত্রটা অ্যাপ্লাই করব। উই নো ইআইআর, অ্যানুয়াল কস্টও লিখতে পারি, টোটাল কস্টও লিখতে পারি, ডিভাইডেড ইউজ লোন ইনটু 100। ক্যালকুলেশন করলাম 15%। বলেন রিভলভিং ক্রেডিট নিয়ে আমাদের কি সমস্যা আছে? না না স্যার। স্যার। আচ্ছা, তারপর আরো একটা বুঝাই, দেখেন আরো ক্লিয়ার করি আমরা। এটা প্রবলেম 2। দ্য ওপেন লিমিটেড হ্যাজ গট টাকা 15 লাখ রিভলভিং ক্রেডিট। রিভলভিং ক্রেডিটের কথা বলাই থাকবে। রিভলভিং ক্রেডিট বলা থাকলে আমরা রিভলভিং ক্রেডিটের নিয়মে যাব। উইথ স্ট্যান্ডার্ড ব্যাংক at 13% ইন্টারেস্ট and 1.5% কমিটমেন্ট ফি আনইউজ পজিশন। এটা বলা থাকলেও আনইউজড উপরেই কমিটমেন্ট ফি ধরতে হবে, না বলা থাকলেও আমরা আনইউজড উপরেই কমিটমেন্ট ফি ধরবো। অফ দ্য ক্রেডিট if the company utilize 175% total commitment। ইউটিলাইজ মানে ব্যবহার, অন এভারেজ 70%। কোম্পানি কত পার্সেন্ট ব্যবহার করতে পারবে? 70%। তাহলে কার 70%? টোটাল লোনের 70% ব্যবহার করতে পারে। তাহলে আমরা লিখবো কি? টোটাল লোন লিখবো 50 লাখ, ইউজ লোন লিখবো 50 লাখের 35%, 50 লাখ 70%, 5 7 35 লাখ। আনইউজ লোন কত হবে তাহলে? 15 লাখ। 15 লাখ। তারপরে ইউজ লোনটার উপরে ইন্টারেস্ট নিব, আনইউজ লোনটার উপরে সুদ নিব। নিয়ে আমাদের 1 নাম্বার, এই যে এখানে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোশ্চেন। নিচের কোশ্চেন গুলোর উত্তর দিতে বলছে। 1 নাম্বার আমাদের বলছে হোয়াট ইজ এক্সপেক্টেড বা অ্যানুয়াল কস্ট অফ দিস ক্রেডিট। হোয়াট ইজ অ্যানুয়াল কস্ট বের করতে বলছে। তাহলে অ্যানুয়াল কস্ট মানে কি? এই যে এখান থেকে আমাকে কোন পর্যন্ত করতে হবে? এই যে এইটুক করতে হবে। এইটুক করলে আমরা অ্যানুয়াল কস্ট, টোটাল কস্ট। এইটুক করলে পাবো না অ্যানুয়াল কস্ট। জি স্যার। তারপরে 2 নম্বরে আমাদের বলছে হোয়াট ইজ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে এই যে এটা ভেঙ্গাস হয়েছে, তাহলে এটা আমরা ইআইআর। চাইছে, এটা 2 নাম্বার চাইছে। তাহলে আমরা এই দুইটা বের করব। তারপরে আবার 3 নম্বরে আবার নতুন করে বের করতে বলছে কি? এই 3 নম্বরে ইআইআর বের করতে বলছে। তাহলে ইআইআর বের করতে বলছে, কিন্তু এখানে ইউজ লোনটা চেঞ্জ করে দিছে। ইউজ লোন হবে 60%, আনইউজ লোন হবে কত পার্সেন্ট? 40%। 40%। তারপর 4 নম্বরে যা আবার এটা ইআইআর বের করতে হবে। এখানে আমাদের ইউজ লোন দেওয়া আছে 32,50,000। আনইউজ লোন কত হবে তাহলে? 50 লাখ থেকে 32,50,000 যদি বাদ দিই আমরা, আনইউজ লোন 18 লাখ। যেমন 17,50,000। এই যে 17,50,000। এই যে ভাবে দেখেন, আমি দেখাচ্ছি। 1 নম্বরে টোটাল লোন লিখলাম এত, ইউজ লোন হচ্ছে আমাদের কত? 70%, 35 লাখ।
আনইউজ লোন হচ্ছে বাদ দিলে 15 লাখ, ইন্টারেস্ট তাহলে 13% ছিল, 35 লাখের 13%, কমিটমেন্ট ফি ছিল 15 লাখ, তার হচ্ছে 1.5%, টোটাল কস্ট বের করলাম। এটুকু হচ্ছে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেছে। তারপরে রিকোয়ারমেন্ট ওয়ানে কিন্তু আমাদের চাইছে যে উইনো অ্যানুয়াল কস্টটা খালি আমি এটা জাস্ট এখানে নিয়ে এসে বসে দিছি। তারপর 2 নাম্বার রিকোয়ারমেন্টে চাইছে ডিটারমিনেশন অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর। তাহলে ইআইআর এর সূত্রটা লিখলাম, তাহলে মানগুলো তো আমার আছেই, অ্যানুয়াল কস্ট এখানে আছে, ইউজ লোনটা আছে, গুণন 100 দিলাম। 2 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের হয়ে গেল। তারপরে 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কি বললো, 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের বের করতে বললো 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের আবার নতুন করে একটা শর্ত দিয়ে দিল, ইউজ লোন এত টাকা হলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত। তাহলে আমরা 3 নাম্বারে যায় আবার নতুন করে করব। 3 নাম্বারে যায় আমরা আবার লিখবো এই যে টোটাল লোন, তারপরে ইউজ লোন 60%, আনইউজ লোন তাহলে এটা থেকে এটা বাদ দিব, অথবা 40% ধরলেই হবে, ইন্টারেস্ট ধরবো, কমিটমেন্ট ফি ধরবো, টোটাল কস্ট বের করবো, ইআইআর বের করবো। বুঝতে পারছি কি না বুঝি নাই বলেন, জি স্যার। কারণ বুঝতে পারছি। সমস্যা থাকলে বলতে পারেন। 4 নাম্বারে যায় আবার লিখবো আমরা, দেখেন 32,50,000 ইআইআর বের করবো, এটা 4 নাম্বারে যায় আমরা আবার করব, ইউজ লোন হচ্ছে টোটাল লোন হচ্ছে আমাদের, এই যে টোটাল লোন 50 লাখ, ইউজ লোন দিয়ে দিছে এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের আনইউজ লোন বের হবে, ইন্টারেস্ট এত টাকা, কমিটমেন্ট ফি এত টাকা, টোটাল কস্ট বের করলাম, বসাইলাম এটা। যদি কারো সমস্যা থাকে আর একটা বুঝাবো, বলেন। স্যার সমস্যা নাই। অন্যরা একটু বলেন, কথা বলেন ভাই, আপনারাও একটু বলেন যদি কোনো আর সময়